সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। খুলনা হয়ে চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে কাল ভোরে। 5 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। এখনও আশ্রয়কেন্দ্রে যাননি উপকূলের অনেক বাসিন্দা। সতর্কবার্তা না পৌঁছানোর অভিযোগ। দুর্যোগ মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন, জানালেন প্রতিমন্ত্রী। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 370 জনে, শনাক্ত 1251, সুস্থ 4 শতাধিক। আজও 20 বছরের নিচে একজনের মৃত্যু। করোনা চিকিৎসায় এবার প্লাজমা নেওয়া শুরু করেছে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট। সংগ্রহ করা প্লাজমা সব সামরিক হাসপাতালে সরবরাহের পরিকল্পনা। এবং করোনা পরিস্থিতিতে বেছে বেছে চলছে এডিস নিধন অভিযান। গড়ে 5-6টি বাড়িতে যাচ্ছে সিটি কর্পোরেশন। নির্মাণাধীন ভবনগুলোই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। আগামীকাল ভোর থেকে সন্ধ্যার মধ্যে খুলনা হয়ে চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে 5 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এই দুর্যোগে সামাজিক দূরত্ব বজায় না রাখা গেলে করোনার সামাজিক সংক্রমণ বাড়তে পারে। এসব মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সুপার সাইক্লোন আম্পান বাংলাদেশে আঘাত হানছে এ বিষয়ে অনেকটাই নিশ্চিত আবহাওয়া অধিদপ্তর। বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হতে পারে এটি। ক্রমে ক্রমে বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর চারপাশে যে ঘূর্ণায়মান বাতাস সেটি 220 থেকে 240 কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। খুলনা হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রমের সময় এর প্রভাবে স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ঘন্টায় 140 থেকে 160 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। এখন পর্যন্ত খুলনা অঞ্চল, মংলা এই অঞ্চলে ক্ষতির সম্ভাবনা বেশি। এদিকে এ দুর্যোগে উপকূলীয় এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে পড়বে। সেক্ষেত্রে করোনার সংক্রমণ ঠেকাতে বিশেষ প্রস্তুতির পরামর্শ দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের। ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, মাস্ক পরিধান করতে হবে, গ্লাভস পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সুপার সাইক্লোন আম্পানের সর্বশেষ পরিস্থিতি বলে দিচ্ছে এটি বাংলাদেশের উপকূলেই আঘাত হানবে তা অনেকটা নিশ্চিত, এবং এর মাধ্যমে ভয়াবহ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুধুমাত্র সুন্দরবন ছাড়া এর কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানিয়ে শিগগিরই উপকূলবাসীকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে খুলনায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং বরিশাল নদীবন্দরে আছেন ফিরদাউস সোহাগ। প্রথমেই যাচ্ছি তরিকুলের কাছে। তরিকুল, জাফর, সুপার সাইক্লোন আম্পান খুলনা উপকূলের দিকে ধেয়ে আসছে, আর এ কারণে কিন্তু যে প্রভাব কিছুটা পড়েছে এবং যে সারাদিন বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে যদিও বৃষ্টি কমে গেছে, কিন্তু বাতাস বইছে এবং মানুষের মাঝে কিন্তু নানা ধরনের আতঙ্ক কাজ করছে কখন ঘূর্ণিঝড়টি আসবে এবং কিভাবে এটি আঘাত হানবে। কেননা বিগত দিনে খুলনা অঞ্চল থেকে বয়ে যাওয়া সিডর, আইলা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে এখানকার মানুষ, আর যে কারণেই মানুষ কিন্তু নানাভাবে তারা প্রস্তুতিও গ্রহণ করেছে। বিশেষ করে আমরা যে বিষয়টি দেখেছি, উপকূলীয় উপজেলাগুলো খুলনার ডাকব, কয়রা, পাইকগাছা এসব এলাকায় প্রায় 5 লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্টা শুরু করেছে এবং এসব এলাকায় লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে সব সংকেত দেখে যেন সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে পারে। এছাড়া সুন্দরবনের আশপাশের এলাকার যে মানুষরা রয়েছে বসবাসকারী এবং যারা বনজীবী, বিশেষ করে সুন্দরবনের উপর নির্ভরশীল যে জনগোষ্ঠী, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তৎপরতা শুরু করেছে বন বিভাগ সহ স্থানীয় প্রশাসন। এবং উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সব জায়গায় কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনো মানুষ এসব কন্ট্রোল রুমের নাম্বারে ফোন করে কিন্তু সহায়তা চাইতে পারবে। এছাড়া যদি বলি, নৌবাহিনী এবং কোস্টগার্ডের পক্ষ থেকে তারা কিন্তু তাদের যে জাহাজগুলো উদ্ধার তৎপরতার জন্য, সেগুলো ঘূর্ণিঝড় পরবর্তী যে করণীয় সেজন্য তারা প্রস্তুত রয়েছে এবং ত্রাণ তৎপরতা অব্যাহত রাখতে পারে সে কার্যক্রমও তারা অব্যাহত রেখেছে। পাশাপাশি আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে সাধারণত আমরা
আগে দেখেছি যে আইলা পরবর্তীতে খুলনার যে বেড়িবাঁধগুলো রয়েছে উপকূলীয় উপজেলাগুলোতে, বিশেষ করে কয়রা, দাকপ এবং পাইকগাছ এলাকায় বিস্তীর্ণ বেড়িবাঁধ এবং নাজুক বেড়িবাঁধ, এসব বেড়িবাঁধ কিন্তু ভেঙে যাওয়ার, তলিয়ে যাওয়ার যে কিন্তু সম্ভাবনা রয়েছে, যে কারণে মানুষের মাঝে আরও বেশি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। এবং আগামীকাল সকাল থেকে যে আবহাওয়ার পূর্বাভাস যে সন্ধ্যা নাগাদ এটি আঘাত আনবে খুলনা উপকূলে, সেই সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সব মিলিয়ে এই ছিল আমার কাছে জাফর খুলনা থেকে ঘূর্ণিঝড় আমপান পূর্ববর্তী যে প্রস্তুতি, তার সর্বশেষ খবর। চলে যাচ্ছে নদী বন্দরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ, তার কাছে জানবো সেখানকার সর্বশেষ খবর। তরিকুল, আপনাকে ধন্যবাদ। বরিশালে কিন্তু ঘূর্ণিঝড় আমফানের তেমন কোনো প্রভাব এখন পর্যন্ত দেখা যায়নি। বরিশালে গুমোট আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে এই পর্যন্ত কিন্তু প্রায় একই অবস্থা দেখা যাচ্ছে। সকালে আমরা বরিশাল নদী বন্দরে এসেছি, সেখান থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা বরিশাল নদী বন্দরে রয়েছি। আমরা যে তথ্য বা চিত্রটি এখন পর্যন্ত দেখতে পেয়েছি সেটা হচ্ছে সারাদিন কিন্তু দিনের বেশি একটা অংশ ছিল কিন্তু মানে কখনো ছিল প্রচণ্ড সূর্য, আবার কখনো ছিল মেঘাচ্ছন্ন। দুপুরে আজকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু 10 মিনিট সময় বৃষ্টিপাত হয়েছে এবং তো সেই সময় কিন্তু 8.4 বা 5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অধিদপ্তর। আমরা রয়েছে বরিশাল নদীবন্দরে, আমরা দেখাবার চেষ্টা করছি বরিশালের যে নদীবন্দরের এলাকা, সেখানে কিন্তু যে গাছপালাগুলো তার পাতা কিন্তু নড়ছে না, এক ধরনের গুমুট পরিবেশ বিরাজ করছে। নদীর যে পানি সেখানেও কিন্তু একেবারেই নিস্তব্ধ বলা যায় যে হয়ে আছে। এখন যে পরিস্থিতি রয়েছে তাতে যে জিনিসটি প্রতীয়মান হচ্ছে তাতে আসলে কখন যে ঘূর্ণিঝড়টি আসবে এটি কিন্তু বর্তমানের যে চিত্র তাতে কিন্তু বোঝার উপায় নেই। একটি জিনিস জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমি বরিশালের যিনি বিভাগীয় কমিশনার রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরিশালের 3টি জেলা ভোলা, বরগুনা এবং পটুয়াখালী, এই 3টি জেলায় 25,000-এর কিছু বেশি মানুষ আশ্রয় কেন্দ্রতে গিয়ে উঠেছে। বরিশালের বিভাগীয় কমিশনার এই বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন এবং যারা উঠেছে তারা ছিল ভেরিবাদের বাইরে। তাদেরকে এক ধরনের কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু জোর করে নিয়ে আসার চেষ্টা করা হবে, কারণ নদীবন্দরগুলোতে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এবং আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে তাদেরকে অল্প কিছু সময়ের মধ্যে তাদেরকে আরও জোর প্রয়োগ করা হবে এবং জীবন বাঁচানোর তাগিদে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে যাতে বাধ্য হয় সেই ব্যাপারটি চেষ্টা করা হবে, এমনটি বলেছেন বরিশালের বিভাগীয় কমিশনার। তো এই ছিল বরিশাল নদীবন্দর থেকে এতটুকুই। সুপার সাইক্লোন আমপান আঘাত হানার প্রাক্কালে উপকূলীয় অঞ্চলের খবর জানাতে খুলনা থেকে রিপোর্টার তরিকুল ইসলাম এবং বরিশাল নদীবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। ঘূর্ণিঝড় আমপানের আঘাত থেকে উপকূলবাসীকে রক্ষায় আশ্রয়কেন্দ্র খোলা সহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। উপকূলীয় এলাকায় বারবার মাইকিং করা হচ্ছে, তবে এখনও আশ্রয়কেন্দ্রে যাননি উপকূলবাসী। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2007 সালে তাণ্ডব চালানো সিডরের মতোই শক্তি নিয়ে এগিয়ে আসছে আমপান। ভোলার উপকূলীয় এলাকাগুলোতে তাই চলছে সতর্কতামূলক মাইকিং। মাঠে সক্রিয় সিপিপির 10,000 স্বেচ্ছাসেবী। ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে পিরোজপুরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সার্বিক পরিস্থিতি মনিটরিং করার জন্য 7টি উপজেলাতেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। বরিশালের নদী তীরবর্তী এলাকাগুলোতে মাইকিং করছেন সিপিবির সদস্যরা। ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে অ্যালার্ট 3 জারির পাশাপাশি চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যেহেতু সিগন্যাল 6-এ গেছে, সুতরাং সেই হিসাবে আমরা আমাদের প্রিপেয়ারনেস প্ল্যান অনুযায়ী অ্যালার্ট নাম্বার 3 জারি করেছি। সাগর উত্তাল থাকায় কক্সবাজারকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। তবে উপকূলীয় অনেক এলাকায় এখনও প্রশাসনের মাইকিং কিংবা সতর্ক বার্তা না পৌঁছানোয় আতঙ্কে আছেন স্থানীয়রা। মাইকিং টাইকিং কিছু হয় নাই, প্রশাসনও কিছু বলে নাই। মোংলা সমুদ্র বন্দরে ঘূর্ণিঝড় মোকাবিলায় 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপকূলবাসীকে নিরাপদে সরিয়ে নিতে 103টি সাইক্লোন শেল্টার খুলেছে প্রশাসন। পটুয়াখালীতে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে নোঙর করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া ফেনী ও বরগুনা সহ দেশের বিভিন্ন এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা সহ সকল প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে দুর্যোগ প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা জানান। আগামীকাল ভোর 6টার আগেই নাগরিকদের সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। উপকূলবাসী যারা ঝুঁকিপূর্ণ ঘরবাড়িতে বসবাস করছেন তাদেরকে সাইক্লোন শেল্টারে নিয়ে আসা। আগামীকাল 6টার সময় মহাবিপদ সংকেত দেখানো হবে এবং এই মহাবিপদ সংকেত দেখানোর পরে
আর লোকজনকে বাড়িঘর থেকে এনে আশ্রয় কেন্দ্রে আনার কোনো সুযোগ থাকবে না। এবং এই ঘূর্ণিঝড়টি আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে দিয়ে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে এবং বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে অতিক্রম করবে। করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা শনাক্তের ৭৩তম দিনে সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ২১ জন। মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭০ জনে। ৮,৪৪৯ নমুনা পরীক্ষায় ১২৫১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ৪০৮ জন। দুপুরে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হাজারের নিচে নামছেই না করোনা শনাক্তের সংখ্যা। মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২৫,০০০। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ ২৪ ঘন্টায় ৮,৪৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়, যা সোমবারের তুলনায় ১,৩৩৯ জন কম। আরও ২১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৪ জনই ঢাকা বিভাগের। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২১ জন এবং এ পর্যন্ত ৩৭০ জন। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় ৪০৮ জন, পর্যন্ত ৪,৯৯৩ জন। মৃত্যুর বিশ্লেষণে একটু যাব। বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে 2 জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে 2 জন। বরাবরের মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়। সুরক্ষা আপনার নিজের হাতে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করে তুলুন, নিয়মিত ব্যায়াম করুন, মনোবল চাঙ্গা রাখুন এবং মানসিকভাবে উজ্জীবিত রাখুন। বেড়েছে আইসোলেশনে থাকা ব্যক্তির সংখ্যাও। সবশেষ আইসোলেশনে গেছেন ৩২৬ জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আজ আমরা জানাবো শেষ ২৪ ঘন্টায় সবশেষ চিত্র। শেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৮,৪৪৯টি। আক্রান্ত পাওয়া গেছে ১,২৫১। মোট বলা যায় আক্রান্ত বাংলাদেশে এখন ২৫,১২১ জন। মৃতের যে সংখ্যা আমরা গতকাল দেখেছি সর্বোচ্চ ২১ জন ছিল, আজকেও কিন্তু ২১ জন মারা গেছে। তবে কিছুটা আসার খবর, গতকাল সুস্থ হওয়ার সংখ্যা কিছুটা কম ছিল, আজকে এটা প্রায় দ্বিগুণ, ৪০৮ জন। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ হয়েছিল। ৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত একেবারে স্থিতিশীল ছিল। আমরা মে মাসের শুরু থেকে দেখেছি একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং শেষ পর্যন্ত এই সংখ্যায় ২৫,১২১ জনে গিয়ে ঠেকেছে। আজকে যে ২১ জন মারা গেছে তাদের বয়স ভিত্তিক বিভাজন আপনাদের যদি জানাই, ১১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত ৫ জন মারা গেছে এবং সব থেকে বেশি ৪১ থেকে ৫০ এবং ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে ৫ জন করে মারা গেছে। আমরা যদি এরপরে আপনাকে জানাই যে ৭ দিনের নমুনা পরীক্ষার এবং শনাক্ত অনুযায়ী হারটা আসলে কিরকম, ১৩ মে, ১৪ মে এবং ১৫ মে পর্যন্ত ১৪.০ কিংবা ১৪.৭০ পর্যন্ত ছিল, কিন্তু ১৬ মেতে গিয়ে আমরা দেখেছি যে কিছুটা কমেছে। সব থেকে বেশি ১৮ মেতে, গতকালকে যেটি আপনাদেরকে জানিয়েছে যে ১৬.৩৬% এবং আজকে আক্রান্তের হার ১৪.৮% এসে পৌঁছেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর নমুনা পরীক্ষার হার প্রতি ১০ লাখে মালদ্বীপে পরীক্ষা হয়েছে ২১,৮৩১ জন, ভুটানে পরীক্ষা হয়েছে ১৮,৪৫৭ জন। সব মিলে বলা যায় ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭-এ। ঈদ উৎসব আসছে, অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে ফিরছেন। স্বাস্থ্যবিধি মেনে না চললে, না চলাচল করলে কিন্তু সংক্রমণের ঝুঁকি যেমন বাড়বে, মৃতর সংখ্যা কিন্তু অনেক বেশি বাড়বে। তো এই ছিল আজকের সবশেষ খবর বিশ্লেষণের। জনপদের সময় আরও থাকছে। রাজধানীর ফুটপাতে জমজমাট ঈদ বাজার, কেনাকাটা ও ঈদের নামাজে নির্দেশনা মানার আহ্বান আইজিপির, বললেন বল প্রয়োগের সুযোগ নেই। করোনা চিকিৎসায় আজ থেকে কনভালসেন্টে প্লাজমা সংগ্রহ শুরু করেছে আর্মড ফোর্স ইনস্টিটিউট অব প্যাথোলজি। কোভিড জয়ীদের দেহ থেকে প্লাজমা নিয়ে পর্যায়ক্রমে দেশের সব সামরিক হাসপাতালে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। শেখ মাহবুব আলমের তোলা ছবিতে এহসানুল হক শাওনের রিপোর্ট। করোনা চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়েছে প্লাজমা থেরাপি। এবার কনভালসেন্ট প্লাজমা সংগ্রহ শুরু করেছে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি।
মঙ্গলবার দুপুরে অত্যাধুনিক অ্যাফরেসিস যন্ত্রের মাধ্যমে কোভিড-19 থেকে সেরে ওঠা 2 সেনা সদস্যের প্লাজমা সংগ্রহ করা হয়। যেহেতু রোগী অসুস্থ, সেই জন্য আমি নিজে আগ্রহী হয়ে এই প্লাজমা দিতে এসেছি। খুবই সন্তুষ্ট যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সদস্য হিসাবে এরকম একটা সফিস্টিকেটেড ট্রিটমেন্টের অংশ হতে পেরেছি। সংশ্লিষ্টরা বলছেন স্বয়ংক্রিয় যন্ত্রটি 20 থেকে 40 মিনিটের মধ্যে প্লাজমা সংগ্রহ করে। শারীরিক অবস্থার ভিত্তিতে একজনের দেহ থেকে 400 থেকে 600 মিলিলিটার কনভালেসেন্ট প্লাজমা নেওয়া যায়, যা 2 থেকে 3 জন রোগীর দেহে প্রয়োগ করা যায়। যত রকম অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে আমরা সিএমএইচে সেগুলো করছি। এই একটা জিনিস আমরা বাকি রেখেছিলাম, এটা আমরা আজকে শুরু করতে যাব একটা মুমূর্ষু রোগীর জন্য। যখন আমাদের কাছে রিকুইজিশন আসবে পেশেন্টের জন্য লাগবে, তখন আমরা এই 200 ml করে একটা পেশেন্টের জন্য দিয়ে দেব। আগামীতে দেশের বিভিন্ন স্থানে সিএমএস সহ ও অন্য হাসপাতালে প্লাজমা সরবরাহের আশার কথা জানান এই সেনা কর্মকর্তা। ঢাকার বাইরে সকল সিএমএইচে আমরা এটা সরবরাহ করতে পারবো। প্রয়োজনে অন্যান্য গুরুত্বপূর্ণ হাসপাতালে আমরা এটা সরবরাহ করতে পারবো। আমরা আশা করছি এই কনভালেসেন্ট প্লাজমা থেরাপিটা আমাদের অনেক করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে নিয়ে আসবে। সময় সংবাদ, ঢাকা। 20-21 অর্থ বছরের জন্য 2,05,145 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপি অনুমোদন করেছে সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে 1,584টি প্রকল্পের এডিপি অনুমোদন দেওয়া হয়। পরে পরিকল্পনা মন্ত্রী ব্রিফিংয়ে বলেন, গুণগত মান ঠিক রেখে প্রকল্প যথাসময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা মহামারীতে স্থবির মানুষের জীবনযাত্রা, ধুঁকছে দেশের অর্থনীতিও। এমন পরিস্থিতিতেই শুরু হলো নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নিয়মিত বৈঠকে 2020-21 অর্থবছরের এডিপি অনুমোদন দেয়া হয়। পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এই সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠক থেকে নতুন অর্থবছরের জন্য মোট 2,05,145 কোটি টাকার এডিপিতে অনুমোদন দেয়া হয়েছে। মোট 1,584টি প্রকল্পে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন খাতে 52,183 কোটি টাকা। এছাড়া ভৌত অবকাঠামো 25,795 কোটি, বিদ্যুতে 24,804 কোটি, শিক্ষা ও ধর্মে 23,390 কোটি টাকা সহ বিভিন্ন খাত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। আমাদেরকে বলেছেন যে আপনারা এদের প্রকল্প আসলে দ্রুত প্রক্রিয়াজাত করবেন। আমরা উই আর রেডি। করোনাকালীন ক্ষতিতে এবছর বাজেট বাস্তবায়নের হার কম হতে পারে এমন শঙ্কা জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুতের সঞ্চালন ক্ষতি কমিয়ে আনার ব্যাপারে ভাবছে সরকার। গ্রিড লাইনে অনেক চেঞ্জ আনতে হবে আমাদেরকে। মিসম্যাচ আছে, কিছু রাশিয়ান, কিছু জার্মান, কিছু বুলগেরিয়ান, ইত্যাদি কিছু ইন্ডিয়ান। এইগুলোকে এখন আমরা সমন্বয় করতে হবে, নাহলে এটা কিন্তু ট্রান্সমিশন লস হয়। এইগুলোর জন্য আমাদের কিছু খরচ করতে হবে। নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নিজস্ব অর্থায়ন 1,34,643 কোটি টাকা আর দাতা সংস্থার কাছে নেয়া ঋণের পরিমাণ 70,502 কোটি টাকা বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপথে সময় আরও থাকছে। দ্বিতীয় কিস্তিতে বিটিআরসিকে আরও 1,000 কোটি টাকা পরিশোধ করল গ্রামীণফোন। বাংলালিংক ও এয়ারটেলেও শিগগিরই নিরীক্ষা জানালো নিয়ন্ত্রক সংস্থা। সীমিত পরিসরে কেনাকাটা, অঘোষিত লকডাউন কিংবা সরকারি ছুটি সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগের রূপে ফিরছে ঢাকা। প্রধান বিপণী বিতান ও শপিং মলগুলো বন্ধ থাকলেও ফুটপাতে চলছে ঈদের শপিং। শাহিনুর রহমানের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। মঙ্গলবার সকালে রাজধানীর কাকলির এই ছবি দেখে কে বলবে সোমবারই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 21 জন। যাত্রীবাহী বাস ছাড়া কি নেই সড়কে, সবই চলছে দেদারসে। সকাল থেকে রীতিমতো যানজটে ধুঁকছে রাজধানী। সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে শপিং মল। নিউ মার্কেট, গাউসিয়া, নূরজাহান কিংবা চাঁদনী চকের মতো মার্কেটগুলো বন্ধ থাকলেও ফুটপাতে বসেছে পণ্যের পসরা। ভিড় করছে মানুষ, নেই সামাজিক দূরত্বের বালাই। এলাকাতে রিস্ক, বাইরে বেরোলো রিস্ক, কিন্তু প্রয়োজনে তাগিদাতে বেরোতে হয় আর কি। ট্রাউজার, গেঞ্জি ঈদের জন্য সব খোলা, এই কারণে পাজামা দরকার ছিল একটা ঈদের জন্য। গুলিস্তানের পথেও একই চিত্র। দোকানিদের দাবি পেটের দায়েই দোকান খুলেছেন তারা। ক্ষুধার জ্বালায় মনে করেন করে মাল নিয়ে বেরিয়েছি।
টুকটাক ব্যবসা করতে বাচ্চা কাচ্চা বাজারের জন্য। 3 মাস বহাত ছিলাম, দোকান খুলছি যে 10 দিন, 5-6 দিন হয়েছে দোকান খুলছি, পেটের দায় খুলে দিয়েছি। মাঝে মাঝে পুলিশ আসার ভয়ে পরিমরি করে দোকান বন্ধ করছেন সবাই, কিছুক্ষণ বিরতির পর আবারও খুলছেন। নইলে থানার ওসি আয়া মনে করেন হেরা আইলার কি দোকানগুলো উঠে দিতে হয়, মূলত এটাই বিষয়। কিছু ক্ষেত্রে অনেকেরই নেই স্বাস্থ্য সুরক্ষার ন্যূনতম ইচ্ছেও। বাচ্চা মাস্ক রাখে না, এই জন্য মাস্ক দেওয়া হবে, খুলে ফেলে দেয়। করোনায় প্রতিদিনই আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছে। এভাবে চললে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা সকলেই জানেন ও বোঝেন। এরপর মানুষ রাস্তায় নামছেন, আসছেন ফুটপাতে, করছেন ঈদ শপিং। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ঈদের কেনাকাটা ও নামাজের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন, বাংলাদেশের বাস্তবতায় বল প্রয়োগের সুযোগ নেই। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আসন্ন ঈদুল ফিতর ও করোনা মহামারীতে আইন শৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কপি পেস্ট কিন্তু হবে না, যে ওই দেশ এটা করেছে, এক দেশ পিটিয়ে মানুষের ঘরে ঢুকিয়েছে, আমরা কি তাই করব? আমরা কিন্তু এই গত 2 মাসে ফিজিক্যাল ফোর্স ছাড়াই এই দেশের মানুষের সহায়তা নিয়ে এই পর্যন্ত কাজ করেছে, এবং আমরা এইভাবেই করতে চাই। আমরা জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে চাই। আমরা উই দে করতে চাই না, উই আর টুগেদার। চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের 68%ই তরুণ ও মাঝ বয়সী। অযাচিত ঘোরাঘুরি আর আড্ডাতেই সামাজিক সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ তাদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। হাটবাজার কিংবা পাড়া মহল্লার অলিগলিতে হরহামেশায় ভিড় তরুণ যুবাদের। কেউ বেরিয়ে পড়ছেন জীবিকার তাগিদে, আবার কেউ বা নানা অজুহাতে। চট্টগ্রামে 716 জনের মধ্যে তরুণ ও মধ্যবয়সী। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 485 জন, যা মোট আক্রান্তের 68%। চাকরি করি, তার জন্য বের হতে হচ্ছে, তার জন্য এখন কি করব, বের করার আর উপায় নেই। লকডাউন থেকে আজকে 2 মাস ধরে চলতেছে, মানুষ কত ঘর বেড়া থাকবে। দোকান খোলা সেজন্য গেছে, দোকান যে খোলা না হতো তাও যেতাম না। চিকিৎসকরা বলছেন 21 থেকে 50 বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন। তারা লকডাউন না মানার কারণে বাড়ছে সংক্রমণ। যেহেতু লকডাউন শিথিল, আইন শৃঙ্খলা বাহিনী কাউকে কোনো বাধা দিচ্ছে না বা কাউকে কোনো ধরনের চার্জ করছে না, কেন তারা ঘর থেকে বেরিয়েছে। এটার সুযোগে আমাদের তরুণরা তারা কখনোই ঘরে বসে থাকতে চান না। তরুণ ও মধ্যবয়সীদের কারণে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সিভিল সার্জনের। যুবক সমাজের প্রতি বিনীত অনুরোধ, গৃহে থাকতে হবে, ঘরে থাকতে হবে। ঘর থেকে যদি প্রয়োজনে বের হওয়া লাগে সেটা আপনাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। চট্টগ্রামে 20 বছর বয়সী পর্যন্ত আক্রান্তের সংখ্যা মাত্র 7% আর 60 9%। মোট আক্রান্তের 4 ভাগের 1 ভাগ নারী। নানা অজুহাত কিংবা জরুরি প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ছেন তরুণ যুবারা। এই অবস্থায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে চলার উপর, নইলে ঠেকানো যাবে না সংক্রমণ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের সাহায্যে পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর 1 মিনিটের বাজার। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে তৃতীয়বারের মতো আয়োজিত এই বাজারে প্রান্তিক কৃষক থেকে কিনে এনে 2000 নিম্ন আয়ের মানুষকে সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর এমএজি স্টেডিয়ামে পরিচালনা করা হয়েছে সেনাবাহিনীর 1 মিনিটের বাজার। এক্ষেত্রে তৃতীয়বারের মতো আয়োজিত এই বাজারে 2000 মানুষ উপহার সামগ্রী বিনামূল্যে পেয়েছে। বিনামূল্যে উপহার সামগ্রী পেয়ে খুশি নিম্নয়ের মানুষেরা। বহুত কষ্টে আছে, সমস্যা আছে, কাজ কাম করতে পারতেছি না, এইভাবে চলতেছি নিয়ে। সেনাবাহিনীর দিন এটা উপকার হচ্ছে। ওরা সাহায্য না করলে তো না খেয়ে মতোই তো। এক্ষেত্রে একদিকে যেমন প্রান্তিক কৃষকরা লাভবান হচ্ছে, তেমনি 1 মাসের মধ্যে 20,000 মানুষকে সেবার আওতায় আনা সম্ভব হবে বলে মনে করেন সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রান্তিক কৃষক যারা ফসলটা ন্যায্য মূল্য পাচ্ছেন, কারণ আমরা সরাসরি তাদের কাছ থেকে এই মৌসুমি সবজি সংগ্রহ করছি। আর দ্বিতীয় হচ্ছে নিম্ন আয়ের মানুষ। আমরা সেবার যে মডেল স্থাপন করলাম, আমরা আশা করি যে এই সেবার মডেল, আপনারা তো কথা বলেছেন, দেখেছেন, সব জায়গায় এটা যদি ফলো করা হয় তাহলে আমরা মনে করি যে এটাতে আরো অনেক মানুষ উপকৃত হবে। শুধু এই 1 মিনিটের বাজারই নয়, ঈদের আগে কাপড় সহ বেশ কয়েকটি ঈদের বাজার পরিচালনা করার পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের। চট্টগ্রামের এমএজি স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। করোনা পরিস্থিতিতে রাজধানীতে বেছে বেছে এডিস নিধনের অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। দৈনিক গড়ে 5-6টি বাড়িতে অভিযান চালানো হচ্ছে। কর্মকর্তারা বলছেন, আবাসিক এলাকার নির্মাণাধীন ভবনগুলোই সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
ডিম, লার্ভা কিংবা পিউপা। এডিস মশার জীবনচক্রের সব ধাপই পাওয়া গেল মিরপুরের আরামবাগের এই নির্মাণাধীন ভবনে। উত্তরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এ ভবনে 30,000 টাকা জরিমানা করেন। অল্প পরিমাণ পানি তুলেছি বালতিতে, সেখানেও প্রচুর পরিমাণে, এবং এখানে আমরা আরো করে তুলেছি সেখানেও, এবং রিজার্ভারটা এত বড়, সেখানে আমরা হিসাব করলে ওখানে হাজার হাজার হলো গিয়ে লার্ভা এডিস। এই এলাকায় এই একটি বাড়িতেই অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। এর আগে একই এলাকার চলন্তিকা মোড়ে 3 থেকে 4টি বাড়িতে অভিযান চালানো হয়। সিটি কর্পোরেশনের চলমান ডেঙ্গু বিরোধী অভিযান অনেকটাই বেছে বেছে করতে দেখা যাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন 2-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মিরপুরের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করেছে আজ। তবে আরামবাগ এলাকার আবাসিক এলাকায় যেভাবে অভিযান পরিচালনা করা হয়েছে, এই একই এলাকার এই বস্তি এলাকায় কিন্তু সেভাবে কোনো মশক বিরোধী কার্যক্রম চালানো হয় না বলছেন এলাকাবাসী। সিটি কর্পোরেশনের তো অত গুরুত্ব নেই যে ডেলি ওষুধ করে দিব, সপ্তাহে 2বার 3বার এমন কোনো দেয় না। আজকে যেভাবে সেভাবে দেয় না, কম দেয়, 2 জন একজন আইয়ে দিয়ে যায়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন তাদের আপাতত লক্ষ্য নির্মাণাধীন ভবন। শুধুমাত্র নির্মাণাধীন ভবন যদি একটু আমাদের সহযোগিতা করে, আশা করি ঢাকা শহরকে আমরা ডেঙ্গু মুক্ত করতে পারবো। ঢাকা উত্তরে 5টি দল ও দক্ষিণে একটি দল মশা নিধনে চিরুনি অভিযান চালিয়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে দ্বিতীয় কিস্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে আরও 1,000 কোটি টাকা পরিশোধ করেছে গ্রামীণফোন। মঙ্গলবার বিটিআরসির কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের কাছে 1,000 কোটি টাকার পে অর্ডার হস্তান্তর করেন গ্রামীণফোনের কর্মকর্তারা। পরে অনলাইনে এক সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান জানান, বাকি টাকা আদায়ে গ্রামীণফোনের সঙ্গে আলোচনায় বসবেন তারা। এছাড়া বাংলালিংক ও এয়ারটেলে শিগগিরই নিরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানান তিনি। উচ্চ আদালতের আদেশে টাকা পরিশোধ করলেও বিটিআরসির নিরীক্ষা দাবি নিয়ে আবারও আপত্তি জানিয়েছে গ্রামীণফোন। আমরা 1,000 কোটি টাকা চেক পে অর্ডার হ্যান্ডওভার করেছি বিটিআরসির কাছে। সুপ্রিম কোর্টের আইনের আওতায় এখন এসে আমরা এই ডিপোজিট করেছি এবং আমরা সামনে ডায়ালগের থ্রুতে জিনিসটার একটা সঠিক সুরাহা করব। গ্রামীণফোনের ন্যায্য যেসব পাওনা বিটিআরসির কাছে আছে তা তারা সবসময় পাইতে থাকবে। আমরা কোনো ব্যাপারে কোনো আপত্তি করছি না। গ্রামীণফোন বলতেছে যে টাকাটা একটু কম বেশ হতে পারে, যদি তারা কোনো যুক্তি উপস্থাপন করতে পারে, তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারে, কম বেশি হয়, যুক্তিসঙ্গত হয়, ন্যায়সঙ্গত হয়, আমরা সেটা মেনে নেব। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। খুলনা হয়ে চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে কাল ভোরে। 5 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। এখনো আশ্রয়কেন্দ্রে যাননি উপকূলের অনেক বাসিন্দা। সতর্কবার্তা না পৌঁছানোর অভিযোগ। দুর্যোগ মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন, জানালেন প্রতিমন্ত্রী। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 370 জনে। শনাক্ত 1251, সুস্থ 4 শতাধিক। আজও 20 বছরের নিচে একজনের মৃত্যু। করোনা চিকিৎসা এবার প্লাজমা নেওয়া শুরু করেছে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট। সংগ্রহ করা প্লাজমা সব সামরিক হাসপাতালে সরবরাহের পরিকল্পনা। এবং করোনা পরিস্থিতিতে বেছে বেছে চলছে এডিস নিধন অভিযান। গড়ে 5-6টি বাড়িতে যাচ্ছে সিটি কর্পোরেশন। নির্মাণাধীন ভবনগুলোই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।